প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান লাইভ প্রেসক্রিপশনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজুর রহমান। দর্শক, প্রতি সপ্তাহে আমরা নির্দিষ্ট একটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডায়াবেটিক রোগীর চোখের সমস্যা। ডায়াবেটিসের সাথে চোখের রোগের কী ধরনের সম্পর্ক এবং কী কী ধরনের রোগ হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। অতিথি হিসেবে আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন ডক্টর শফিকুর রহমান, রেটিনা ও ফ্যাকো সার্জন, পরিচালক ও কনসালটেন্ট, বাংলাদেশ আই হসপিটাল, মালেবাগ লিমিটেড, ঢাকা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের আজকের বিষয়ে যাওয়ার আগে আপনাদেরকে জানাতে চাই, যদি আপনাদের এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে 0241010469 এই নম্বরে ফোন করে আপনাদের প্রশ্নটি করতে পারেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি আপনাদের প্রশ্নেরও উত্তর দেবেন। আমরা তাহলে আসি আমাদের আজকের আলোচনার বিষয়ে। আজকে আমরা কথা বলবো ডায়াবেটিক রোগীর চোখের সমস্যা নিয়ে। এই বিষয়টি নিয়ে আসলে অনেকেই এখনও জানেন না ডায়াবেটিস হলে আসলে কী কী ধরনের সমস্যা হয়। ওনারা অনেকেই অনেক কিছু জানেন, রক্তের চিনি বেড়ে যাচ্ছে বা হয়তো কারোর বেশি বেশি ক্ষুধা লাগছে, এরকম অনেক সমস্যার ধারণা সাধারণ মানুষের মধ্যে আছে। চোখের ব্যাপারটি কিন্তু এখনও সেরকম নেই। আপনার কাছে শুরুতেই জানতে চাই, ডায়াবেটিস রোগ থাকলে চোখে কোন কোন ধরনের সমস্যা হতে পারে? আসলে আমরা সকলেই জানি যে ডায়াবেটিস রোগীদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোতে বিভিন্ন ধরনের রোগ উপসর্গ দেখা দেয়। তো যেরকম যেগুলো বড় বড় অর্গান আছে, যেরকম কিডনি, হার্ট, তারপর নিউরোলজিক্যাল সিস্টেম, এগুলো সম্পর্কে মানুষ মোটামুটি জানে, কিন্তু চোখের ব্যাপারটা আমরা একটু অবহেলার শিকার হই। আমরা যারা ডায়াবেটিস আই রিলেটেড কাজ করি তারা দেখি যে আমাদের কাছে রোগীরা অনেক পরে আসছে। তো এটা কেন হচ্ছে? কারণ তারা চোখে যে ডায়াবেটিসের কারণে আক্রান্ত হতে পারে সেটা আসলে তারা জানছে না। আসলে এটা আমাদের খুব প্রয়োজন জানাটা। তো আমরা জানি যে সুগার লেভেল যদি বেড়ে যায় তাহলে শরীরের যেমন অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো হয়, ডায়াবেটিসের কারণে চোখেও অনেক আক্রান্ত হয় রোগ দ্বারা। সেগুলোর মধ্যে বিভিন্ন রকমের আমাদের এই উপসর্গ আছে। যেমন কারো প্রথমেই রোগীরা এসে বলে যে আমি চশমা নিয়েছি, কিন্তু মনে হচ্ছে যে মাত্র 6 মাস আগে বা 3 মাস আগে আমি চশমাটা নিলাম, এটা আমার স্যুট করছে না, আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে ফ্রিকোয়েন্টলি তার রিফ্র্যাক্টিভ চেঞ্জ হয়, মানে চোখের পাওয়ারটা তার চেঞ্জ হয়ে যায়, এটা ঘন ঘন। এটা একটা লক্ষণ হতে পারে। আরেকটা হচ্ছে আপনার সে এসে বলো যে ছোটো বাচ্চাদের মতো আমার চোখেও দেখা যাচ্ছে কয়দিন পর পর চোখের পাতায় একটু গোটার মতো ওঠে, এটা আমরা বলি ক্যালাজিয়ন। তো এটাও হতে পারে ঘন ঘন। তারপরে বলে যে ইয়াং ডায়াবেটিক, কিন্তু দেখা গেলো যে তার চোখে ছানি পড়ে গিয়েছে। তো চোখে ছানিও খুব একটা মানে কমন ডায়াবেটিক পেশেন্টদের। সবচেয়ে বেশি যেটা আমরা পাই সেটা হচ্ছে ডায়াবেটিসের কারণে চোখের রেটিনা আক্রান্ত হয়ে মানুষের দৃষ্টিশক্তি কমে যায়, যেটাকে আমরা বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এবং এই ডিজিজটা সম্পর্কে আসলেই আমাদের অনেক রোগীরাই জানে না, বা আর কি অনেক দেরিতে আমাদের কাছে আসে। আপনি অনেকগুলো বিষয় বলেছেন, তার মধ্যে একটা ছিল ছানি বলেছেন, ক্যালাজিয়ন বলেছেন, এবং তারপরে রেটিনোপ্যাথি নিয়ে বলেছেন। ছানি অথবা ক্যালাজিয়ন বা এই রোগগুলো আসলে চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। রেটিনোপ্যাথি নিয়ে আপনার কাছে একটু বিশেষ করে জানতে চাই, যেহেতু রেটিনার আসলে একবার যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এটা আমরা খুব বেশি আর রিভার্স করতে পারি না। ডায়াবেটিক রেটিনোপ্যাথি আসলে কি কি ধরনের সমস্যা এই রেটিনোপ্যাথিতে হচ্ছে? আচ্ছা, মেনলি হচ্ছে যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি যেই ডিজিজটা, সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের চোখের 3টা লেয়ার আছে, আউটার, মিডল এবং ইনার লেয়ার। এই ইনার লেয়ারটার নামটা হচ্ছে রেটিনা। এই রেটিনাটা হচ্ছে আমাদের দেখার পর্দা। এই জন্য আমরা বলি যে রেটিনা হচ্ছে আমাদের চোখের মেইন পর্দা। তো ডায়াবেটিসের যদি কোনো আক্রান্ত হয় রোগী, তাহলে তার রেটিনাতে রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণ হলে মানুষের দৃষ্টিশক্তি কমে যায়, এবং এই যে দৃষ্টিশক্তি যে কমে গেল, এটা যদি আমরা টাইমলি ট্রিটমেন্ট করতে না পারি তাহলে তার পার্মানেন্ট ভিশনটা তার লস হয়ে যাবে। অতএব এইটা মেনলি হচ্ছে যে সে আসবে সাডেন লস অফ ভিশন, এটা নিয়ে আমাদের কাছে আসবে মানুষ। কিন্তু এই যে সাডেন ভিশন লস নিয়ে আসলো, তার কিন্তু উপসর্গটা কিন্তু আপনার যখনই আসলেন তখন থেকে তৈরি হয়নি, এটা অনেক আগেই তৈরি হয়েছে। কিন্তু যেহেতু এটা ইনার মেমব্রেন, আগেই বলেছি আমি, এটা ইনার মেমব্রেন, এই ব্লিডিংটা মানুষ দেখতে পায় না। তাহলে কি হবে, আস্তে আস্তে ছোট ছোট রক্তবিন্দুগুলো জমতে জমতে যখন দেখার যেই সেন্টারটা আছে, রেটিনা একটা জায়গা আছে দেখার জায়গাটা, আমরা বলি ম্যাকুলা, এটা দেখার মেন সেন্টার, এই জায়গাটা যখন অ্যাটাক হয়ে যায় তখন মানুষ কম দেখে। তখন সে আমাদের কাছে আসলো যে আমি কেন কম দেখছি, যদি সে না জানে যে তার ডায়াবেটিসের কারণে চোখে রেটিনোপ্যাথি হতে পারে, তখন দৃষ্টিটা কমে যায়। এবং এই দৃষ্টিটা যদি একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে যদি আমরা ট্রিটমেন্ট করতে না পারি, তাহলে সে পার্মানেন্টলি তার ভিশনটা লস করে ফেলবে।
যেটা আপনি বলছেন যে যখন তার এই দেখার সমস্যা শুরু হয় তার মানে অনেক আগের থেকেই সমস্যাটা শুরু হয়েছিল কিন্তু উনি বুঝতে পারেননি জি, বা জি। সিমটমগুলো আসলে দেখা যায় না। আমরা কি এরকম কিছু বলতে পারি বা আপনাদের অভিজ্ঞতা যদি বলেন যে যখন থেকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডেভেলপ করা শুরু হয় কত বছর তার আগে থেকে ওনার ডায়াবেটিস থাকতে হয়, নাকি ডায়াবেটিস হওয়ার 1 বছরের মধ্যে কি রেটিনোপ্যাথি ডেভেলপ করতে পারে, নাকি 5 বছর 10 বছর, এই ব্যাপারটা যদি একটু বলতেন। আচ্ছা, এটা হচ্ছে আসলে ডিপেন্ড করে যে একটা আমরা জানি 2 ধরনের ডায়াবেটিস আছে, টাইপ 2 ডায়াবেটিস, টাইপ 1 ডায়াবেটিস। তো টাইপ 2 ডায়াবেটিসটা আমাদের দেশে মোর কমন। টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে আপনার একটু সময় নেয়, যে আজকে দেখা গেল যে তার 5 ইয়ার্স অথবা 10 ইয়ার্স এরকম একটা, এটা পেশেন্ট টু পেশেন্ট ভেরি করে, তো বাট এটা একটু সময় নেয়। কিন্তু টাইপ 1 ডায়াবেটিস এটা একদম ইনস্ট্যান্ট, মানে যখন ডায়াবেটিস ধরা পড়ে তখনই তার ডায়াবেটিক রেটের মধ্যে ডেভেলপ করতে পারে। এখন যেটা হচ্ছে মেনলি টাইপ 2 ডায়াবেটিসটা, সেইখানে 4 বছর 5 বছর কারো 6 বছর পরও এটা ধরা দিতে পারে। এখন মেইন প্রবলেম হয়ে গেল যে ডায়াবেটিস, যে রোগীটা যে ডায়াবেটিস ধরা পড়লো, এই যে সে আমাদের কাছে এই আসলো না, এখন এইটা কিন্তু পেশেন্ট বুঝতে পারছে না যে আমি কেন কম দেখলাম, হঠাৎ করে আমার তো চোখ ভালো ছিল, তাহলে আমি কেন ডাক্তারের কাছে আসবো। অর্থাৎ যিনি ডায়াবেটোলজিস্ট উনি যদি মানে যখন তার ডায়াবেটিসটা ধরা পড়লো, একটা ডায়াবেটিসের পেশেন্ট ফার্স্ট তার ডায়াবেটিসের ডাক্তার কাছে গেল, উনি যদি না বলে যে আপনি ডায়াবেটিক পেশেন্ট, আপনার রুটিনলি চোখ কিডনি এগুলো পরীক্ষা করাতে হবে, তাহলে কিন্তু পেশেন্টটা কখনো আমাদের কাছে আসবে না। এই জন্যই যে যে ডায়াবেটিসটা বললাম টাইপ 2 ডায়াবেটিস, এটা যে 5 বছর পরে বা 10 বছর পরে ধরা পড়লো, সে যদি 5 বছর মধ্যে একবারও যদি চোখের ডাক্তারের কাছে না আসে, তাহলে কিন্তু সে মনে করবে যে আমার আজকে এই প্রবলেমটা হয়েছে। আসলে এটা তা না, বেশিরভাগ ক্ষেত্রে এটা 5 বছর 10 বছর কোনো সময় নেই ডেভেলপ করতে। আরও অনেক কিছু জানার আছে আপনার কাছে, তবে একজন দর্শক আছেন, আমরা তার সাথে কথা বলবো। দর্শক, আপনার নাম বলবেন এবং আপনার প্রশ্নটি জানাবেন। জি, আসসালামু আলাইকুম। আমি বাবু, ঢাকা থেকে বলছিলাম। জি, আপনারা বলছিলেন যে লক্ষণগুলো আসলে বোঝা যায় না কিংবা দেখা যায় না, তাহলে আমরা কখন বুঝবো যে ডায়াবেটিক্স রোগীকে চোখের ডাক্তার দেখানো উচিত, কখন সময় আর কি? আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে কখন উনি চোখের ডাক্তারের কাছে আসবে। আসলে এই জিনিসটা আমরা চাবো, পেশেন্ট যখন ডায়াবেটিস ধরা পড়েছে, তখনই পেশেন্ট আমাদের কাছে আসবে। মানে এটা কোনো তার চোখের সমস্যার জন্য আমাদের কাছে আসবে না, চোখের রুটিন চেক আপের জন্য সে আমাদের কাছে আসবে। তখন হচ্ছে যে চোখের ডক্টর, ওনার যিনি রেটিনা বিশেষজ্ঞ থাকবেন, উনি ওই রোগের সিমটমগুলো দেখে বা রেটিনার অবস্থা দেখে উনি ডিসিশন দিবে যে আপনি কতদিন পর পর হচ্ছে চোখে আপনি ফলো আপে থাকবেন। মানে আমরা চাবো যে পেশেন্টটা অ্যাজ আর্লি এজ পসিবল আমাদের কাছে আসবে। এখন ওনার যদি কোনো রেটিনার যদি কোনো ফাইন্ডিংস না থাকে এবং যদি ওনার সুগার লেভেলটা কোনো আনস্টেবল না থাকে, মানে স্টেবল সুগার লেভেল থাকে, তাহলে 6 মাস পর পর বা বছরে একবার আমরা 6 মাস পর পরই হচ্ছে তার ফলো আপটা আমরা দিতে পছন্দ করি। এখন আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে আমার চোখে কোনো সমস্যা নেই, আমি কেন তাহলে চোখের ডাক্তারের কাছে যাব। এই ধারণাটা বেশিরভাগ রোগীর ক্ষেত্রে এটা আছে। অতএব এটা আমাদের কর্তব্য যে পেশেন্টকে কাউন্সেলিং করা, বোঝানো, এবং পেশেন্ট কিন্তু মেনলি ডায়াবেটিক পেশেন্ট কিন্তু চোখের ডাক্তারের কাছে আসবে ডায়াবেটিক্সের ডক্টর যদি রেফার করে বা উনি যদি কাউন্সেলিং করে যে হ্যাঁ আপনার কিন্তু চোখের আপনি কম দেখবেন, এই জন্য আপনি ডাক্তারের কাছে যাবেন না, আপনি যাবেন হচ্ছে আপনার চোখে কোনো সমস্যা হলো কি না, এবং ডায়াবেটিস হলে আপনার চোখের রেটিনায় রক্তক্ষরণ হবে, যেটা কারণে আপনার দৃষ্টিশক্তি কমে যেতে পারে, এইটা আপনার আছে কি না এটা জানার জন্যই আপনি আপনার চোখের ডাক্তারের কাছে যাবেন। এবং ওই চোখের ডাক্তার রেটিনা বিশেষজ্ঞ উনি দেখে ডিসিশন নেবে যে আপনি কতদিন পর পর ফলো আপে থাকবেন। যদি ওনার কোনো লক্ষণ যদি অলরেডি হয়ে যায়, কোনো সিমটম বা সাইন আমরা যদি পাই, যেমন তার কোনো রক্তক্ষরণ আছে কিনা বা ম্যাকুলা ইনভলভ হলো কিনা, তাহলে তার ট্রিটমেন্টের প্রয়োজন যদি হয়, তাহলে আমরা ট্রিটমেন্ট দিই, তখন আমরা বলবো যে কতদিন পর পর আপনি ফলো আপে থাকবেন। আর যদি কিছুই না থাকে, আমরা পেশেন্টদের বলি আপনার মেইন ট্রিটমেন্ট এখন হচ্ছে কন্ট্রোল ইউর ডায়াবেটিস অ্যান্ড দেন 6 মান্থলি ফলো। যেটা আপনি বলছেন যে যখন একজন রোগীর ডায়াবেটিস হবে তখনই তাকে ডাক্তারের কাছে যেতে হবে এবং 6 মাস বা 1 বছর পর পর তাকে ফলো আপে থাকতে হবে। যখন আসলে একজন রোগী এই যে ডায়াবেটিস হওয়ার সাথে সাথে এই ফলো আপটা শুরু করলো, তখন আসলে যখন ওনার ডায়াবেটিস রেটিনোপ্যাথি যদি ডেভেলপ করে, শুরুর দিকে কি ধরনের উপসর্গ থাকে যেটা হয়তো উনি বুঝছেন না কিন্তু ডাক্তার পরীক্ষা করে বুঝতে পারবেন? জি, আমরা আসলে মেইনলি দেখি যে রেটিনাতে ডায়াবেটিসের অনেকগুলো ডায়াবেটিক রেটিনোপ্যাথি কতগুলো পর্যায়ে আছে। একটা হচ্ছে আপনার নন পলিফাইটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এটা মানে এনপিডিআর। তারপর হচ্ছে পলিফাইটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এটা আমরা বলি পিডিআর। তারপর হচ্ছে অ্যাডভান্স ডায়াবেটিক আইডিজিস। এগুলো ডায়াবেটিসের রেটিনোপ্যাথির স্টেজ। এখন নন পলিফাইটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে পেশেন্টের অ্যাকচুয়ালি কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয় না, পেশেন্টটা বুঝেও না। পেশেন্টের ম্যাকুলা ইনভলভ না হলে পেশেন্টের রেটিনার পেরিফেরিতে এটি আপনার ব্লিডিংগুলো হয়, আমরা শুধু দেখি যে ওখানে কোনো
এই ব্লিডিংগুলো যে আছে এটা খারাপ দিক মানে প্রলিফারেটিভ দিকে যেতে পারে কি না, এবং এটা আপনার ডিপেন্ড করে হচ্ছে তার সুগার লেভেলের উপরে। যদি তার সুগার লেভেল কন্ট্রোলে থাকে তাহলে সবসময় তার এই যে ইনপিডিয়ার স্টেজে উনি থেকে যাবেন, তখন আমরা 3 মান্থলি একটা ফলো আপ করি। আর যদি তার পিডিআর স্টেজে উনি চলে যায় তখন আমরা পিডিআর ট্রিটমেন্ট আছে, আমরা লেজার করি, সেই লেজারের ইফেক্ট দেখার জন্য আমরা 3 মান্থলি একটা ফলো আপ দিই। কিন্তু যদি তার ম্যাকুলার ইনভলভমেন্ট হয়ে যায় তখন উনি কম দেখবেন, এবং ম্যাকুলাতে আমরা বলি ম্যাকুলার ইডিমা বা ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট ম্যাকুলার ইডিমা, এটা যদি পেশেন্টের থাকে পেশেন্টের ট্রিটমেন্ট করতে হয়, এবং ট্রিটমেন্টের অনুযায়ী আমরা তাদেরকে ফলো আপে রাখি। এটাও যদি ট্রিটমেন্ট লাগে, আর যদি ট্রিটমেন্ট না লাগে তাহলে পেশেন্ট কোনো সিমটম বুঝবে না, পেশেন্টের কোনো লক্ষণ হবে না, কারণ এই ব্লিডিংটা বাইরে থেকে দেখা যায় না, পেশেন্ট কিছুই বুঝবে না। কিন্তু তবুও পেশেন্টকে যদি তার সুগার লেভেল স্টেবল থাকে আমরা 6 মান্থলি ফলো আপে রাখি। কিভাবে আসলে এই ফেজগুলো ডায়াগনোসিস করতে হয় এবং চিকিৎসা কি কি আছে এই ব্যাপারে আপনার কাছ থেকে শুনবো, তবে ছোট্ট একটি বিরতি নিয়ে এসে। দর্শক, বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে লাইভ প্রেসক্রিপশনে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে লাইভ প্রেসক্রিপশন এই অনুষ্ঠানে আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, আজকে আমরা কথা বলছি ডায়াবেটিক রোগীর চোখের সমস্যা নিয়ে। অতিথি হিসেবে আমাদের সাথে আজ আছেন ডক্টর শফিকুর রহমান, রেটিনা ও ফ্যাকো সার্জন, পরিচালক ও কনসালটেন্ট, বাংলাদেশ আই হসপিটাল, মালিবাগ লিমিটেড, ঢাকা। বিরতিতে যাবার আগে আপনি আমাদেরকে বলছিলেন ডায়াবেটিক রেটিনোপ্যাথি সম্পর্কে, এবং বারবার করেই আসলে আমরা যেই ব্যাপারটি দর্শকদেরকে জানাতে চাচ্ছি যে কোনো উপসর্গ না দেখা গেলেও ডাক্তারের কাছে আসতে হবে চোখ পরীক্ষা করতে। যখন উনি আসবেন কি কি পদ্ধতিতে আসলে ডায়াগনোসিস করা হয় বা কিভাবে বোঝা যায় যে ওনার ডায়াবেটিক রেটিনোপ্যাথি আছে কি নেই, অথবা থাকলে কোন পর্যায়ে আছে? আচ্ছা, আমরা হচ্ছে মেনলি পেশেন্টকে আমরা প্রথমে চেক আপ করি যে ডাইলেটেড ফান্ডাস এক্সামিনেশন করি, মানে আমরা চোখের পিপিলটাকে ড্রপের মাধ্যমে বড় করে আমরা তার রেটিনাটা চেক করি। তখন আমরা দেখি রেটিনা তার উপসর্গগুলো আছে কিনা, যেমন আমরা এটা আসলে আমাদের ক্লিনিক্যাল ভাষায় আমরা বলি ডট অ্যান্ড ডট হেমোরেজ, সফট কটনাল স্পট অথবা ইরমা, এইসব যদি কিছু থাকে তখন আমরা বিভিন্ন পরীক্ষাগুলো করতে পাঠাই। যেমন একটা হচ্ছে কালার ফান্ডাস ফটোগ্রাফি, মানে রেটিনার ছবি তোলা। তারপরে কিছু রক্তক্ষরণ আছে, এটা ডট ব্লড হেমোরেজ, এটা ডিফারেন্সিয়েট করা যায় না যে এটা কি আসলে নন প্রলিফারেটিভ স্টেজে আছে নাকি প্রলিফারেটিভ স্টেজে চলে গিয়েছে, তখন আমরা এনজিওগ্রাম দিই। চোখের এনজিওগ্রাম আছে, আমরা বলি ফান্ডাস ফ্লোরোসেন্ট এনজিওগ্রাম। এবং যদি ম্যাকুলা ইনভলভমেন্ট হয়, মানে ম্যাকুলায় কোনো ব্লিডিং থাকে অথবা যদি কোনো ইডিমা থাকে, তখন আমরা ওসিটির মাধ্যমে আমরা কনফার্ম করি যে তার আসলে কোনো প্রবলেম হয়েছে কিনা। তার মানে আমরা কালার ফান্ডাস ফটোগ্রাফি, ফান্ডাস ফ্লোরোসেন্ট এনজিওগ্রাম, ওসিটি, এগুলো হচ্ছে আমাদের বেসিক টেস্ট। এই পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা কনফার্ম করতে পারি যে পেশেন্টটার ডায়াবেটিক রেটিনোপ্যাথি কোন স্টেজে আছে, সেই অনুযায়ী আমরা তার ট্রিটমেন্টের ব্যাপারে বলতে পারি। প্ল্যান করা হয়। আরও একজন দর্শক আছেন, আমরা তার ফোনটা নিব। দর্শক, আপনার নাম বলবেন এবং প্রশ্নটি জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ইরা বলছিলাম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটি হচ্ছে, আমার একজন পরিচিত আছেন, ওনার ডায়াবেটিস আছে, তো সেই ক্ষেত্রে অপারেশন করালে কোনো প্রবলেম হবে কিনা, কোনো সার্জারিতে প্রবলেম হবে কিনা? আপনার যদি কোনো প্রশ্ন থাকে। আচ্ছা, মানে এটা কি মানে চোখের সার্জারি নাকি অন্য কোনো সার্জারি? জি, চোখের সার্জারি। আচ্ছা, খুবই সুন্দর একটা প্রশ্ন। আচ্ছা, জি, আসলে এটা খুবই কমন একটা প্রশ্ন, এবং আমাদের সকলের একটা কমন ধারণা আছে যে ডায়াবেটিস রোগীদের কোনো প্রকার কোনো অপারেশন করা যাবে না। আসলে এটা একটু ভুল ধারণা। সকল ডায়াবেটিস রোগীদেরই চোখের সহ অন্য যে কোনো অপারেশন করা যাবে, কিন্তু শর্ত হচ্ছে আপনাকে ডায়াবেটিসটা কন্ট্রোল করে নিতে হবে। এখন কোনো রোগীর আপনার যে রোগী আছে তার যদি চোখে ছানি পড়ে থাকে, তাহলে আপনার ছানির ডাক্তারে আপনাকে দেখে বলবে যে আপনার চোখে অপারেশন লাগবে, আপনার এখন সুগার লেভেলটা কত আছে। আমাদের একটা নির্দিষ্ট লেভেল আমরা মেনটেন করি। এটা হচ্ছে আপনার আর র্যান্ডম ব্লাড সুগারটা যদি 10-এর নিচে থাকে তাহলে আমরা বলি যে আপনি অপারেশনের জন্য যোগ্য। এখন আপনার দেখা গেল যে আপনার 10-এর উপরে আছে, তাহলে আমরা আপনাকে একটা চার্ট দিব এবং আপনাকে অ্যাডভাইস করব
যে আপনি আপনার ডায়াবেটিসের ডক্টরের কাছে যান, ওনাকে বলবেন যে আমার চোখে ছানি পড়েছে, আমার ছানি অপারেশন করতে হবে, তাহলে কিভাবে এটা আমি কন্ট্রোল করতে পারি। তাহলে উনি আপনাকে হয়তো বা নতুন করে আপনাকে যদি নতুন ট্রিটমেন্ট লাগে, নতুন ট্রিটমেন্ট স্কেডিউল করে দিবে। এবং এটা আমরা যে একটা চার্ট দিয়ে দিব, এই চার্টের মাধ্যমেই আমরা দেখবো যে আপনার ডায়াবেটিসটা 10-এর মধ্যে আছে কিনা। যদি 10-এর নিচে থাকে যখন হবে, তখনই আমরা সার্জারি করব। এবং এই সার্জারির সাথে আপনার যে একটা ভ্রান্ত ধারণা আছে যে আমরা ডায়াবেটিসের পেশেন্টকে চোখের সার্জারি করলে ঘা শুকাবে না বা ইনফেকশন হতে পারে, এগুলো তখন আমরা সেফ সাইডে থাকবো। অতএব এই ধারণাটা ভুল যে চোখের সার্জারি, ডায়াবেটিস পেশেন্টদের চোখের সার্জারি করা যাবে না। অবশ্যই করা যাবে, কিন্তু অবশ্যই আমার সুগার লেভেলটা নিয়ন্ত্রণ করে তারপরে করতে হবে। জি, এবারে আমরা একটু জানতে চাই ডায়াবেটিক রেটিনোপ্যাথির চিকিৎসা পদ্ধতি কী কী আছে সেই ব্যাপারে। কোন পর্যায়ে আসলে কিভাবে চিকিৎসা দেওয়া হয় এবং সেই ক্ষেত্রে আসলে কার ক্ষেত্রে কোন চিকিৎসা লাগছে এই ব্যাপারে যদি একটু বলতেন। জি, আসলে এটা একটা বড় কোশ্চেন। সেটা হচ্ছে যে কী চিকিৎসা লাগে। ডায়াবেটিক রেটিনোপ্যাথি বা ডায়াবেটিক্স আই ডিজিজ, এইটার মেইন চিকিৎসা হচ্ছে আপনার ডায়াবেটিস কন্ট্রোল। কারণ আপনি দেখেন, আপনি বলছেন ডায়াবেটিস রেটিনোপ্যাথি, তার মানে এটা কোনো চোখের রোগ না, এটা ডায়াবেটিসের একটা ক্ষতিকর দিক। তো আপনি যদি ডায়াবেটিস কন্ট্রোল রাখতে পারেন, তাহলে আপনার এই রোগটা আর খারাপ দিকে যাবে না। এখন যেহেতু ডায়াবেটিস একটি লং টার্ম, মানে সারা জীবনের রোগ, এটা কন্ট্রোলেবল, এটা কিউরেবল না। অতএব আপনাকে সবসময় এই ডায়াবেটিস কন্ট্রোল রাখতে হবে। এবং যদি আপনি ডায়াবেটিস কন্ট্রোল রাখতে পারেন, তাহলে আপনার চোখের যে চিকিৎসার প্রয়োজন, সেই চিকিৎসার মাধ্যমে চোখটাকে সুস্থ করা যাবে। এখন রেটিনোপ্যাথির কী চিকিৎসা আসলে লাগবে, তা প্রথমতই বলেছি, যদি তার আমরা স্টেজগুলো বলেছি যে নন প্রলিফারেটিভ স্টেজ, প্রলিফারেটিভ স্টেজ। যদি পেশেন্টের নন প্রলিফারেটিভ স্টেজে থাকে, অ্যাকচুয়ালি তার কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয় না। এটা আমি আগেও বলেছি, শুধু ডায়াবেটিস কন্ট্রোলের মাধ্যমেই ভালো থাকে এবং আমরা শুধু রেগুলার চেক আপ করে থাকি। এখন নন প্রলিফারেটিভ স্টেজের একটা আবার দিক আছে, যদি তার যে ম্যাকুলা যদি ইনভলভ হয়, যদি তার ইডিমা হয়ে যায় বা ওই ম্যাকুলার জায়গায় যদি ব্লিডিং হয়, তখন তো দৃষ্টিটা কমে আসে। তখন আমরা ইঞ্জেকশনের মাধ্যমে, বিভিন্ন রকম ইঞ্জেকশন আছে, এই ইঞ্জেকশনের মাধ্যমে আমরা আপনার এই ইডিমাটা কমিয়ে আনি, পেশেন্ট তখন আবার নর্মাল হয়ে যায়। কিন্তু তার ডায়াবেটিস কন্ট্রোল রাখতে হবে। যদি সে ডায়াবেটিস কন্ট্রোল রাখতে না পারে, তাহলে তার এই ইডিমাটা আবার ডেভেলপ করবে। অতএব এখানে মেইন আমার ফোকাসিং পয়েন্টটা হচ্ছে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। তারপর হচ্ছে আপনার পলিফাইভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এইটা যদি ওই স্টেজে যদি সে চলে যায়, তাহলে লেজার করতে হয়। লেজার করে আমরা যেই দূষিত রক্তনলীগুলো তৈরি হলো, সেগুলো আমরা বার্ন আউট করে দিই এবং তখন সে স্টেবল স্টেজে চলে যায়। এখন মেনলি এই দুটোই হচ্ছে আমাদের প্রাইমারি স্টেজের ট্রিটমেন্ট, লেজার এবং ইঞ্জেকশন। অনেক পেশেন্ট দেখা যায় যে এত কিছুর পরও যেহেতু ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখতে পারছে না, এটা অ্যাডভান্স স্টেজে চলে যায়। যদি অ্যাডভান্স স্টেজে চলে যায়, তখন দেখা যায় যে ইঞ্জেকশন বা লেজারে আমরা আইবলটাকে বা তার ভিশনটাকে সেভ করতে পারছি না, তখন আমাদের সার্জিক্যাল ইন্টারভেনশনে যেতে হয়। যখন আসলে ইনজেকশন অথবা লেজার দেওয়া হয় এবং চিকিৎসা করা হচ্ছে, উনি হয়তো ওই সময়ের জন্য ভালো হয়ে গেলেন, অনেকে ধরে নেন যে আমি তো সুস্থই হয়ে গেছি, আসলে পরবর্তী ফলো আপের ব্যাপারে যদি একটু বলতেন। এটা কিন্তু আমরা সবসময় পেশেন্টকে বলি যে এই যে আমরা যে চিকিৎসা করছি, আমরা কিন্তু আপনার সেকেন্ডারি ডক্টর, আপনার প্রিন্সিপাল কজ হচ্ছে আপনার ডায়াবেটিস। অতএব আপনি আমাদের চিকিৎসা এখন ভালো হয়ে গেলেন, কিন্তু যদি আপনি ডায়াবেটিস কন্ট্রোল রাখতে না পারেন, তাহলে কিন্তু এটা আপনার আবার হবে। অতএব আপনি সবসময় ডায়াবেটিস কন্ট্রোল রাখবেন। আর আমরা এই ধরনের পেশেন্টদেরকে 3 মান্থলি একটা ফলো আপ দিই, যে সবসময়ই আমরা 3 মাসের একটা তাদের ফলো আপ দিই। আমরা কিছু ইনভেস্টিগেশন দিই, যেমন আপনার ফাস্টিং ব্লাড সুগার, টুয়ার্ডস আফটার ব্রেকফাস্ট, HbA1c, ক্রিয়েটিনিন, লিপিড প্রোফাইল, এগুলো আমরা সবসময় তাদেরকে আমরা দেখাতে বলি। যখন দেখি যে এগুলো তার কন্ট্রোলে আছে, তাহলে আমরা তাদেরকে পেশেন্টকে আশ্বাস করি যে আপনি এগুলো কন্ট্রোল রাখতে পারলে আপনার এই ডিজিজটাও ভালো থাকবে। জি, আমাদের এই অনুষ্ঠানে এসে এই যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং ডায়াবেটিস নিয়ে আসলে আরও অন্যান্য যে রোগগুলো হয়, এই বিষয় নিয়ে আমাদের দর্শকদেরকে এত কিছু বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে লাইভ প্রেসক্রিপশন অনুষ্ঠান এ সপ্তাহে আজ এ পর্যন্তই। দেখা হবে সামনের সপ্তাহে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন ATN নিউজ। সাপোর্টেড বাই বাংলাদেশ আই হসপিটাল।